বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আজকের জাকাত ন্যাশনাল জাকাত কনফারেন্স 2025-এর আজকের দ্বিতীয় প্যানেল ডিসকাশন। আজকে আমাদের সাথে শরিয়া স্কলার্স, মুফতিজ যেমন আছেন, তেমনি ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমাদের সাথে যুক্ত আছেন। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সময় বা কালক্ষেপণ না করে সরাসরি প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি আহসানুল ইসলাম। প্রশ্নগুলো পড়ার জন্য এবং ধারাবাহিক উত্তরগুলো নিয়ে আসার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ যেমনটি বললেন, আমরা কালক্ষেপণ না করে ইনশাল্লাহ একে একে প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো পড়ব। পুরো প্রশ্নটা আমরা পড়তে গেলে এখানে আমার হাতে অনেকগুলো প্রশ্ন আছে, কভার করা সম্ভব হবে না। তাই আমরা যারা প্রশ্ন দিয়েছি আমরা অত্যন্ত মনোযোগের সাথে শুনবো এবং অন্যরা ইনশাল্লাহ আমরা মনোযোগের সাথে শুনবো। একটি ছিল, বাণিজ্যিকভাবে পুকুরে মাছ চাষ করলে এবং চাষের মেয়াদ 6 মাস হলে জাকাতের বিধান কি হবে? যদি বাণিজ্যিকভাবে আমাদের চাষটা হয় এবং এর মাঝে যদি আমাদের জাকাত বর্ষ পূর্ণ হয়ে যায়, তাহলে সেদিন ওই মাছ বিক্রি করে জাকাত বর্ষ পূর্ণ হওয়ার দিন আমাদের হাতে যত টাকা থাকবে তত টাকার উপর আমরা জাকাত আদায় করব। পূর্ববর্তী বছরসমূহে সঠিকভাবে জাকাত আদায় হয়নি, এখন কিভাবে জাকাত আদায় করবে? তো যদি এমন কারো বোধোদয় হয় তাহলে সেক্ষেত্রে সে সতর্কতার সাথে হিসাব করার চেষ্টা করবে। অর্থাৎ পূর্ববর্তীতে তার কত টাকা জাকাত হয়েছিল সে সতর্কতার সাথে আদায় করার চেষ্টা করবে, মানে হলো একটু বেশি করে আদায় করে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী বছরগুলোর জন্য সে অত্যন্ত সতর্ক থাকবে যেন সঠিক সময়ে জাকাতটা সে আদায় করতে পারে। আরেকটি প্রশ্ন আছে, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি, সেক্ষেত্রে আমি কি বিনিয়োগের উপর জাকাত আদায় করব নাকি ওই প্রতিষ্ঠানের পণ্যের উপর জাকাত আদায় করব? যদি সে বিনিয়োগটা হয়ে থাকে মুদারাবা বেসিসে, তাহলে মুদারাবার যেই সম্পত্তিগুলো আছে, অর্থাৎ মুদারাবা যেই প্রজেক্টের মধ্যে করা হয়েছে ওই প্রজেক্টের যে মূল্যমান হয় আর সে মূল্যমানের মধ্যে জাকাতযোগ্য সম্পত্তি যতটুকু হয় ওই সম্পত্তির উপরে আমার যতটুকু অংশ আছে, শেয়ার আছে, ওই শেয়ারের যে পরিমাণ মূল্য আসবে আমি সে পরিমাণ মূল্যের জাকাত আদায় করব। আপনাকে একটু থামাচ্ছি। আমাদের দেশে এখন বিভিন্ন ভাই আছেন যারা ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করেন, বিনিয়োগ নিচ্ছেন। তো এক্ষেত্রে জাকাতের প্রশ্নটি অনেক বেশি প্রাসঙ্গিক। আমার বাম পাশে উপবিষ্ট জনাব আরিফুল ইসলাম একজন ইসলামী এন্টারপ্রেনার এবং ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণ ও বিতরণের এবং ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে যারা ইসলামী বিনিয়োগের সাথে সম্পৃক্ত যেসব এন্টারপ্রেনাররা আছেন, ওনার যারা আছেন, তাদের কাছে যারা বিনিয়োগ দিচ্ছেন মুদারাবা বা অন্য কোনো পদ্ধতিতে, সেসব প্রতিষ্ঠান জাকাত যেন প্রাতিষ্ঠানিকভাবে জাকাত দেয়, এই ধরনের উদ্যোগ যেন বাংলাদেশে ছড়িয়ে পড়ে বা আরও বেশি মানুষ উদ্বুদ্ধ হয়। এক্ষেত্রে আমরা আসলে কী ধরনের ইনোভেটিভ থট আমরা চিন্তা করতে পারি? জনাব আরিফুল ইসলাম। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সাধারণত বিনিয়োগ নিচ্ছি, আমরা যারা ছোট বা মাঝারি যে উদ্যোক্তাগণ আছেন, তো প্রাতিষ্ঠানিকভাবে যে বিনিয়োগগুলো পাই আমরা সাধারণত মুরাবাহা পদ্ধতিতে, অর্থাৎ ক্রয় বিক্রয় যে পদ্ধতি সেটা। মুদারাবাতে এঞ্জেল ইনভেস্টরের কাছে যে পাই আমরা সাধারণত, যেহেতু আমাদের জাকাত বিষয়ে এক্সপার্টিস অনেক কম থাকে, মানে আমি সহ আমার সমমনা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছেন তারা সাধারণত চুক্তির সময় উল্লেখ করে দেন বিনিয়োগকারীদের যে আপনারা নিজ দায়িত্বে জাকাত আদায় করে নেবেন। মানে বিষয়টা এরকম যে আমি ইনভেস্টমেন্ট নিচ্ছি, আমি আপনাকে নিয়মিত প্রফিট প্রদান করতেছি, কিন্তু জাকাতটা আপনি যে ইনভেস্ট করছেন আপনি আপনার জাকাতের সাথে হিসাব করে নেবেন। তবে ভালো প্র্যাকটিস হচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে আদায় করে দেয়া, এটা হচ্ছে উত্তম। ইউসুফ সুলতান সাহেব মোতারাম একটু আগে বললেন যে আমরা জাকাত ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারি, অর্থাৎ আপনি ইনভেস্ট করলে আমরা সেটাকে জাকাত মুক্ত করে দিচ্ছি বা আমরা নিজ কোম্পানি থেকে আদায় করে দিচ্ছি। এই বিষয়ে সচেতনতার বড় অভাব রয়েছে আমাদের যারা উদ্যোক্তা রয়েছে, এবং আমরা বাৎসরিক একটি কনফারেন্স করতেছি আমজনতা সবার জন্য। কর্পোরেট লেভেলে এই বিষয়ে কনফারেন্সগুলো যদি বেশি আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে যারা আমরা ব্যবসায়ী আছি আমরা সচেতন হব ইনশাআল্লাহ। আমরা যেমন অ্যাকাউন্টেন্ট রাখি কোম্পানিতে, আমাদের বড় যারা একটু ফিনান্সিয়ালি যারা একটু বড় হয়েছে তারা কিন্তু ট্যাক্স এক্সপার্টও রাখে ট্যাক্স বিষয়ে। তো জাকাত বিষয়ে আমাদের আসলে সচেতনতা অনেক অভাব রয়েছে। সেক্ষেত্রে সিএফও থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে
জাকাতের এক্সপার্টিস যত বেশি বৃদ্ধি পাবে, মানে আমি যেন কোম্পানি অ্যাজ এ কোম্পানি আমি যেন আইএফএসি এর কাছে এসে যদি বলতে পারি যে আমার জাকাত বিষয়ের একটা এক্সপার্ট দরকার, তো সেরকম সক্ষমতা আইএফএসির কতটুকু আছে কিংবা বাংলাদেশে আরও কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সেই বিষয়ে যদি যত বেশি সচেতনতা বৃদ্ধি করা যাবে এবং এই বিশ্ব কর্মসংস্থান সৃষ্টি যেমন হবে আমরা সচেতন হব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন তারা কিন্তু, যেমন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভাই এখানে স্পন্সর করছে, অনেক সচেতন ব্যবসায়ী আছে যারা জাকাত দিতে ইচ্ছুক এবং হালাল হইতে বিনিয়োগ নিতেও ইচ্ছুক, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে এবং কোথায় গেলে সলিউশনটা পাবে সেই জিনিসগুলো জানে না। ঢাকাতে যারা আছি আমরা মোটামুটি যারা সার্ভিস নিতে পারছি, কিন্তু ঢাকার বাইরে অনেক এন্টারপ্রেনার রয়েছেন যারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তো সেই জন্য তাদের সাথে কানেক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে কর্পোরেট লেভেলে জাকাত কনফারেন্স করা, এবং সেই জন্য আমরা সহযোগিতা করতে রাজি আছি। এবং শুধু ঢাকাতে সীমাবদ্ধ না থেকে বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে যদি কনফারেন্সগুলো করা যায়, সেক্ষেত্রে অনেক উদ্যোক্তা যারা জাকাতের আওতায় চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। জি, অনেক ধন্যবাদ, শুকরিয়া। জি, মুফতি হাসানুল ইসলাম। জি, শুকরিয়া জানাচ্ছি। আরেকটি প্রশ্ন ছিল যে কোম্পানির শেয়ারে আমার এককভাবে জাকাত আসবে না, কিন্তু কোম্পানি যদি জাকাত আদায় করে দেয় সেক্ষেত্রে আমার সঠিকভাবে জাকাত আদায় হবে কিনা। এক্ষেত্রে আমাদেরকে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কোম্পানির যদি মেমোরান্ডাম অফ আর্টিকেলের মাঝে, 2 নম্বর হলো কোম্পানি যদি এজিএমের মাঝে আর ল্যান্ড লয়ের মাঝে যদি থাকে যে কোম্পানি কর্তৃক জাকাত আদায় করা হবে, তাহলে সেক্ষেত্রে কোম্পানি যদি জাকাত আদায় করে দেয় আমার জাকাত আদায় হয়ে যাবে। এছাড়া যদি আমার কনসার্ন না নিয়ে তারা জাকাত আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হবে না। আর আমার কনসার্ন ছাড়াও যদি এই 3টা বিষয়ের মধ্যে থাকে, আমি আবার বলছি মেমোরান্ডাম অফ আর্টিকেল, এজিএম আর হলো ল্যান্ড ল যদি থাকে যে কোম্পানি জাকাত আদায় করবে, তাহলে আমার কনসার্ন ছাড়াও তারা জাকাত আদায় করে দিলে আমার জাকাতটুকু আদায় হয়ে যাবে। জাকাত হিসাব করার পরে কতদিনের মাঝে জাকাতকে পরিশোধ করতে হবে? দেখুন, জাকাত একটা ফরজ ইবাদা। কোন সময় আমার মৃত্যু চলে আসে আমি জানি না, তাই উচিত হলো জাকাত আবশ্যক হয়ে যাওয়ার পরে, ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব জাকাতকে আদায় করে দেওয়া এবং সর্বোচ্চ চেষ্টা করা আমার এই বছরের জাকাত যেন আগামী বছরের সাথে কোনোভাবেই যুক্ত না হয়ে যায়। আরেকটি প্রশ্ন ছিল, বর্তমান নিসাব মোতাবেক 84,000 টাকার সম্পদ অন্যের কাছে আছে, আমার কাছে নেই, কিন্তু আমার ব্যয়ের হিসাব অনেক বেশি। দেখুন, আসলে যদি ব্যয়টা আমার এমন হয়, আমরা যেটা আলোচনা করেছি যে এক্সিস্টিং মান্থে আমার যে ব্যয়গুলো আছে যেগুলো আসলে অ্যাকচুয়াল ব্যয় হয়ে যাবে, সে ব্যয়গুলোকে মাইনাস করার পরে আমি যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়ে যায় তাহলে তো আমি জাকাত নিতে পারবো। আর যদি সেগুলোকে মাইনাস করার পরেও আমার দেখা যায় যে জাকাতযোগ্য সম্পত্তি বা নিসাব থাকে, তাহলে তো আমি জাকাত নিতে পারবো না। আর এক্ষেত্রে যদি সব কিছুকে মাইনাস করার পরও আমার কাছে একটা অংশ জমা থাকে, আর এমন অনেক দরিদ্ররা আছে যার কাছে কোনো টাকাই নেই, যে কোনোভাবেই চলতে পারছে না, তাহলে সেক্ষেত্রে ওই প্রান্তিক দরিদ্রের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেওয়াটা আরও বেশি উপযুক্ত হবে। ব্যবহৃত অলংকারের উপর জাকাত দিতে হবে কিনা? জি হ্যাঁ, আমরা আলোচনা করেছি ব্যবহৃত অলংকারের উপর জাকাত দিতে হবে। স্ত্রীর কাছে যদি আয়ের কোনো উৎস না থাকে তাহলে সে কিভাবে জাকাত আদায় করবে? স্ত্রী যদি আয়ের উৎস না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে তার স্বামী যদি আদায় করে দিতে চায় এবং তার স্বামী যদি আদায় করে দেয় তার অনুমতি নিয়ে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জাকাত আদায় হয়ে যাবে। উমরা করার জন্য ঋণ করলে সেই ঋণ জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগ করা যাবে কি? জি, বিয়োগ করা যাবে। সোনা, রূপা বা টাকা ব্যবসায়িক পণ্যের যে কোনো একটি থাকলে, যেমন যদি সোনা থাকে, শুধুমাত্র সোনা থাকে, তাহলে সে কিভাবে কাউন্ট করবে? আমরা এটা আলোচনা করেছি। যদি কারো কাছে কেবলমাত্র গোল্ড থাকে তাহলে তাকে 7.5 ভরি যদি হয় তাহলে তাকে জাকাত আদায় করতে হবে, কিন্তু আসলে এমনটা খুঁজে পাওয়া অনেক রেয়ার। আমাদের সমাজে যদি আমরা দেখি, স্বাভাবিকভাবে তার কাছে দেখা যায় কম্বাইন অফ ওয়েল থাকে, কিছু গোল্ড থাকে, কিছু সিলভার থাকে, অথবা কিছু টাকা অবশ্যই থাকে। তাই আসলে এই ধরনের কেস খুঁজে পাওয়াটা অনেক রেয়ার হবে। যদি হয় কারো ক্ষেত্রে, তাহলে গোল্ডের ক্ষেত্রে হলে অবশ্যই 7.5 ভরি ক্রস করলে তাকে জাকাত দিতে হবে 7.5 ভরি হয়ে গেলে। আর যদি শুধু সিলভার থাকে তাহলে 52.5 ভরি সিলভার হলে তাকে জাকাত দিতে হবে। আমার কাছের একজন পরিবার যারা, তাদের একটা লম্বা একটা প্রশ্ন এসেছিল যার উত্তরটা হবে এরকম। তারা যদি আসলে এখন আপনি যেমনটা উল্লেখ করেছেন বাড়ি ভাড়া দিতে পারছে না এবং ইত্যাদি ইত্যাদি কষ্টে আছে, কষ্টে মানুষ থাকতে পারে, বাকি আমাদেরকে ডিফাইন করতে হবে সে আসলে জাকাত গ্রহণের উপযুক্ত কিনা। এবং জাকাত গ্রহণের উপযুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমরা উল্লেখ করেছিলাম, যদি ফকির হয় তাহলে তার কাছে নেশাব পরিমাণ সম্পদের কম থাকতে হবে,
যদি এমনটি হয়ে থাকে তাহলে সে পরিবারকে জাকাত প্রদান করা যাবে। আমার চাচাতো ভাই বিদেশে যাওয়ার জন্য তার টাকার প্রয়োজন, 50,000 টাকা হলে সে বিদেশে যেতে পারে, তাকে জাকাত দেওয়া যাবে কিনা? এখানে আসলে তার নিডটাকে আমরা আইডেন্টিফাই করব না, বরং আইডেন্টিফাই করব ব্যক্তি জাকাত গ্রহণের উপযুক্ত কিনা। যদি ব্যক্তি জাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে আমি তাকে জাকাতের সম্পদ থেকে বা জাকাতের অর্থ তাকে দিতে পারবো। জি, অনেক শুকরিয়া মুফতি হাসানুল ইসলামকে, বেশ অনেকগুলো প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আমি এবার চলে যাচ্ছি মুফতি ইউসুফ সুলতান হাফিজাকাল্লাহর কাছে। তার হাতে কিছু প্রশ্ন এসেছে, আমি অনুরোধ জানাচ্ছি প্রশ্নগুলোর ধারাবাহিক উত্তর দেওয়ার জন্য। জি শুক্রিয়া। একটি প্রশ্ন এসেছে, আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আগামীকাল আমার বর্ষ পূর্ণ হবে, এখন আমার তো সংসার জরুরি খরচ আছে, মাসে প্রায় 2 লক্ষ টাকা খরচ আছে, জাকাত দিতে হবে কিনা? বিষয় হলো যে আমাদের ইমিডিয়েট যেই মাসটা চলছে এটার যে পেয়েবল, এটাকে আমরা লাইবিলিটি হিসাবে জাকাতের হিসাব থেকে বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে হিসাবে যদি আপনার অন্য কোনো সম্পদ না থাকে তাহলে মনে হচ্ছে আর জাকাত আসছে না আর কি। আরেকটি প্রশ্ন, আমার ক্রয়কৃত একটি শেয়ার আমি কখন বিক্রি করবো এটা নিশ্চিত নই, সেক্ষেত্রে জাকাত হিসাবের জন্য মার্কেট ভ্যালু না পারচেজ ভ্যালু ধরবো? জাকাত হিসাবের ক্ষেত্রে আমরা বলেছি শেয়ারের ক্ষেত্রে আইদার আমরা তার অ্যাসেটের উপর ভিত্তি করে জাকাত হিসাব করব, আমি বিস্তারিত আলোচনা করেছি। আর অ্যাসেটের উপর যদি আমার না জানা থাকে এবং এটা বিক্রি করার জন্য হয় তখন আমরা স্টকের মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে আমরা জাকাত হিসাব করতে পারি। কিন্তু দুটোর মাঝখানে হলে, অর্থাৎ যেখানে আপনি জানছেন না তার নেট অ্যাসেট কি, আবার একই সঙ্গে বিক্রি করারও পরিকল্পনা নাই, সেক্ষেত্রে কী করবে আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, সেক্ষেত্রে পারচেজ ভ্যালু তো ধরার সুযোগ নেই, মার্কেট ভ্যালু ধরাটাই নিরাপদ মনে করছি। জি, অনেক শুকরিয়া মুফতি ইউসুফ সুলতান হাফিজাকাল্লাহকে। এই মুহূর্তে আমি আমাদের সাথে উপবিষ্ট মুহতারাম আবু তাসমিয়া রফিক ভাইয়ের কাছে যাচ্ছি, যিনি সিয়ান পাবলিকেশনসের সম্মানিত ডিরেক্টর পরিচালক। আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে 2 লক্ষের অধিক লিস্টেড RJSCর কাছে লিস্টেড কোম্পানি আছে, কর্পোরেট আছে, কিন্তু আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা বুঝতে পারি যে আমাদের দেশে ব্যক্তিগত পর্যায়ে মানুষ যতটুকু জাকাত পে করে, এজ এ কর্পোরেট এজ এ কোম্পানি সেভাবে জাকাত পেয়ার ওইভাবে নেই। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, কোম্পানি কর্পোরেটে আপনি আছেন, আপনার কাছে কি মনে হয় বা আপনার কি প্রস্তাবনা হতে পারে যে কোম্পানি বা কর্পোরেট তারা যেন এজ এ কর্পোরেট জাকাত পেয়ার হয়, এজন্য আসলে আমরা কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি বলে মনে করছেন আপনি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আসলে আর্থিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সাথে রাষ্ট্রের একটা ওতপ্রোত সম্পর্ক থাকে। এই যে জাকাত দেওয়া কিংবা না দেওয়ার ব্যাপারটা, এটা ঐচ্ছিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। এর কারণটাই কিন্তু রাষ্ট্র জাকাত আদায় করছে না। জাকাত বাধ্যতামূলক যে কর রাষ্ট্র যেভাবে আদায় করে সেভাবে জাকাত আদায় করছে না। তো যে কারণে মানুষের একটা টেন্ডেন্সি, মানুষ ওই যে ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, সম্পদের প্রতি তার লোভ এবং দুনিয়ার প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় কম থাকা স্বাভাবিক কারণে যারা অ্যাকচুয়ালি আল্লাহর ভয় করে তারা কিন্তু নিজেরাই ক্যালকুলেট করে হিসাব করে জাকাত দিয়ে দেয়, তাই না? তো এটা তো জাকাতটা তো ছিল একটা রাষ্ট্রের ব্যাপার, যে রাষ্ট্র সবার কাছ থেকে আদায় করে নিবে। সেটার অভাবের কারণেই আপনার এই পরিস্থিতিটা তৈরি হয়েছে যে কর্পোরেশনগুলো অ্যাকচুয়ালি জাকাতের ক্যালকুলেশন ওভাবে করে না। অধিকাংশ ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম যেসব কোম্পানিগুলোর মালিকেরা যারা ইসলামের ব্যাপারে কনসার্ন, দিনী দায়িত্বের ব্যাপারে কনসার্ন, তারা হিসাব করে থাকেন। তো এখানে আমাদের দেশে অনেকগুলো পলিসি আছে। দেখেন যে এটা একটা ইসলামী রাষ্ট্র নয়, বাট একটা মুসলিম রাষ্ট্র, তো মুসলমানরা বসবাস করে। সো আমি এখানে কিছু পরামর্শ দিব যে এই যে জাকাতের কনফারেন্সগুলো হচ্ছে, আপনার জাকাত একটা সোসাইটিতে কিভাবে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করতে পারে, এটা তো হিউজ, তাই না? সরকারের অনেক পলিসি কিন্তু আছে যেখানে আমরা দেখি যে অমুক প্রতিষ্ঠানে ট্যাক্স রিবেট দেয়,
অমুক প্রতিষ্ঠানে যদি আপনি ডোনেট করেন তাহলে সরকার আপনাকে ট্যাক্স রিবেট দেয়, ট্যাক্স দেওয়ার সময় আপনি ওই টাকাটা আপনারা মাইনাস করে দেয় সরকার। এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আপনি রিসেন্টলি আসুন্না সম্ভবত এটাতে এনলিস্টেড হয়েছে। এর আগে আপনারা জানেন কি না, বাংলাদেশে ইসমাইলি আগা খানদের প্রতিষ্ঠান, আগাখানি প্রতিষ্ঠান, ওইটা একটা ওই কোম্পানি যাদেরকে আপনার ডোনেট করলে আপনার ট্যাক্স রিবেট পান। তো যেহেতু এটা এখন একটা পূর্ণাঙ্গ বা একটা ইসলামিক রাষ্ট্র নয়, অন্তত এটা করা যায় কি না যে সকল কর্পোরেশনগুলো সঠিকভাবে জাকাত আদায় করবে, সরকার তার ওই পরিমাণ ট্যাক্স রিবেট করবে। এটা যদি করা যায় তাহলে অনেক মানুষ আগ্রহী হবে, অনেক কোম্পানি আগ্রহী হবে ট্যাক্সটা দিতে। কারণ এখানে একটা জিনিস দেখেন, আমাদের দেশে এখনও সম্ভবত কর্পোরেট ট্যাক্সের পরিমাণ হলো 32.5%। এটা মনে হয় 25% আনার একটা প্রস্তাবনা চলছে, যে আপনি প্রফিটের পরে মানে সব খরচ আদির পরে আপনার যা প্রফিট হবে তার উপরে কয়েকটা স্ল্যাব আছে, তার ভিতরে সামান্য একটু পরেই মনে হয় 32.5% হলো কর্পোরেট ট্যাক্স। সো একটা কোম্পানি আপনি চিন্তা করেন 32.5% এই ট্যাক্স দেওয়ার মানে এত হিউজ। অধিকাংশ ক্ষেত্রে আমাদের কর্পোরেশনগুলোর কি হয়, তারা নানাভাবে ক্যালকুলেশন এই সেই 9-6 হিসাব নিকাশ দেখিয়ে তারা এর থেকে বাঁচার চেষ্টা করে, লস দেখায়। মানে সিস্টেমটাই এমন যে আপনাকে অ্যাকচুয়ালি ইমোরাল, ইলিগ্যাল এবং 9-6 না করা ছাড়া আপনার বাঁচার উপায় নেই। এখানে যদি ব্যাপারটা এমন হতো যে এই 32.5% দেখেন, 30% ইজ স্টিল রিমেইনিং। আপনার যদি জাস্ট এতটুকু করা যেত যে 2.5% জাকাত যদি কেউ দেয় কর্পোরেট মানে কোম্পানিগুলো থেকে, তাহলে তার বাৎসরিক যে তারা যে 32.5% করছে ওইখান থেকে 2.5%টা বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে কিন্তু আপনার আমার এটা আমার ব্যক্তিগত যে অনেক কোম্পানি যারা হয়তো দিনই ব্যাপারে এত কনসার্ন না, বাট স্টিল এটা একটা ভ্যালিড পয়েন্ট হিসেবে তারা নিত যে আচ্ছা ঠিক আছে আমরা জাকাতটা দিই। এতে অন্তত তারা একটা জায়গা থেকে, মানুষ অনেক ধর্ম প্র্যাকটিস না করলেও যখন একটা ভালো কাজ করতে পারে তার ক্যাপাবিলিটির মধ্য থেকে, তখন সে কিন্তু একটু কমফোর্ট ফিল করে, ভালো বোধ করে। সো আমার এইটা একটা প্রস্তাবনা যে আমরা সরকারের কাছে এই প্রস্তাবনাটা যেতে পারি কি না, যে জাকাত যদি কর্পোরেশনগুলো থেকে দেওয়া হয় সেটা ট্যাক্স রিবেট করা হবে, এটা এগেইনস্টে। জি জি, অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসার জন্য। ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো ইনশাল্লাহ। আমি চলে যাচ্ছি আবার মুফতি ইউসুফ সুলতান ভাইয়ের কাছে বাকি প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্তভাবে দেওয়ার জন্য। শুক্রিয়া। একটি কোম্পানির কথা বলা হয়েছে যে এখানে শেয়ার ক্রয় করা হয়েছে, কিন্তু 2 বছর যাবৎ কোনো বায়ার নেই, তাই তা বিক্রি করতে পারছি না। তো এর উপর জাকাত দিতে হবে কিনা? আমরা কোম্পানির শেয়ার নিয়ে বিস্তারিত বলেছি, বায়ার থাকুক বা না থাকুক, এটার অ্যাসেটের মালিকানা একজন শেয়ার হোল্ডার আসলে কোম্পানির আনডিভাইডেড মানে শেয়ারের ওনার। কাজেই ওই কোম্পানির যে আন্ডারলাইং অ্যাসেট আছে সেটার ভিত্তিতে তাকে জাকাত হিসাব করতে হবে। একই পৃষ্ঠায় ভিন্ন হাতের লেখা আরেকটি প্রশ্ন আছে, সম্ভবত আপনি দুষ্টুমি করেছেন, আমি প্রশ্নটি পড়ছি। এ ধরনের দুষ্টুমি করার জন্য আসলে এ ধরনের আমাদের প্রশ্ন করা উচিত নয়। তিনি লিখেছেন, প্রেমিকা বা বান্ধবীর নেশাব পরিমাণ সম্পত্তি আছে বা নাই, সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে তাকে পোশাক অথবা অন্য কোনো সম্পদ কিনে দেওয়া যাবে কিনা। আমি আশা করি এ ধরনের প্রশ্ন দিয়ে আমাদেরকে সময় নষ্ট করবেন না। আচ্ছা, তারপর আরেকটি প্রশ্ন আমি পড়ি, এতিমখানায় জাকাতের টাকা দেওয়া যাবে কিনা। জাকাত আদায়ের খাত নিয়ে আমাদের একটি সেশন সামনে হয়ে গেছে অলরেডি, তো সেখানে আশা করি এটা আলোচনা করা হয়েছে। সরাসরি এতিমখানায় জাকাত দেওয়াটা এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বরং এতিমখানায় সাধারণত যেটা করা হয় সেটা হলো যে এতিমদের পক্ষ থেকে জাকাত গ্রহণের একটা প্রপার উপায় থাকে, সেইটা যদি থাকে তার ভিত্তিতে আপনারা দিতে পারেন। বিদেশ ভ্রমণের জন্য জমানো টাকার অথবা অন্য কোনো কারণে জমানো টাকা যেটা 2-3 বছর পর ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে, এই ধরনের টাকার উপর জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, দিতে হবে। কারণ এগুলো ভবিষ্যতে একটা পরিকল্পনা, যে আমরা সবাই তো টাকা আসলে কোনো একটা পরিকল্পনার জন্যই রাখে, হয়তো জমি কিনবে অথবা বাড়ি করবে অথবা এটা সেটা করবে, কিন্তু টাকার ওনারশিপ যখন আমার আছে আমাদেরকে এটার জন্য জাকাত আদায় করতে হবে। বিক্রির জন্য সফটওয়্যার বানানো হয়েছে কিন্তু বিক্রির কোনো সম্ভাবনা এখনও নেই, অথবা কত টাকা বিক্রি করা যাবে সেটা নির্দিষ্ট নয়, এক্ষেত্রে জাকাত দিতে হবে কিনা। সফটওয়্যার বিষয়টায় ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে মুফতি জুবাইর আবদুল্লাহ হাফিজাউল্লাহ ওনার সেশনে আলোচনা করেছেন, আমিও হালকা ইঙ্গিত দিয়েছি। এখানে কিছু গ্রে এরিয়া আছে, কাজে এটা পুরো সিচুয়েশনটা কনসাল্ট করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এখানে জাকাত দিতে হবে কিনা, বা দিলে আমরা কি পরিমাণ জাকাত দেব। জাকাত আদায়ের সময়সীমা কতদিন?
যে কোনো ইবাদা ফরজ হওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আদায় করা উচিত। যেমন নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। একইভাবে হজ ফরজ হওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আদায় করা উচিত। তো জাকাত যখন ফরজ হয়, ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয় কখন? যখন 1 বছর পরে আমার হাউল হয়, আমরা যখন জাকাত হিসাব করি, এগুলো আলোচনা হয়েছে। তো এরপরে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া, সময়সীমা সুনির্দিষ্ট সময়সীমা যদিও নেই, কিন্তু যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া। কোনো ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু জাকাত আদায় করার জন্য নগদ টাকা নেই এবং বর্তমানে আয়ও নেই, সেক্ষেত্রে জাকাতযোগ্য সম্পদ বিক্রি করে জাকাত আদায় করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। যেমন ধরেন তার স্বর্ণ আছে কিন্তু নগদ নেই, সে স্বর্ণ থেকেই হুবহু জাকাত দিতে পারবে, ওই আংশিক, অথবা স্বর্ণ বিক্রি করেও সে জাকাত দিতে পারে। জি, মোটামুটি। আমি এবার মুফতি মনজুর হাসানের কাছে যাচ্ছি, খুব সংক্ষেপে অল্প সময়ে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। একজনের প্রশ্ন করেছেন, কক্সবাজার জেলায় সমুদ্রের পানির মধ্যে যে লবণ চাষ করা হয়, লবণ কিন্তু ফসলের মধ্যে পড়ে না। যদি ব্যবসায়িক উদ্দেশ্যে লবণ চাষ করা হয় তাহলে সেখানে বছর পূর্ণ হলে লবণের জাকাত দিতে হবে। আপনি যদি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আপনি জমির মালিক, তো জমি যদি আপনি কাউকে ভাড়া দিয়ে টাকার বিনিময়ে ভাড়া দেন, তাহলে ওই টাকার উপর বছর শেষ হলে নেশাব পরিমাণ হলে জাকাত আসবে। কিন্তু যদি ফসলের বিনিময়ে আপনি জমিটা ভাড়া দেন, যে আপনি ফসল নেবেন সেও ফসল নেবে, তাহলে আপনার ফসল যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে উসুর আদায় করতে হবে। যদি ভাড়াটিয়া, যাকে আপনি জমি ভাড়া দিয়েছেন, আপনি জানতেছেন যে সে নিশ্চিত এই ফসলের জাকাত আদায় করবে না, তার পক্ষ থেকে আপনি আদায় করতে পারবেন কি না? এক্ষেত্রে কথা হচ্ছে, তার অনুমতি সাপেক্ষে আপনি যদি আদায় করে দেন তাহলে তার ফসলের জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু সে আদায় না করলে মালিক হিসাবে আপনি এর জন্য গুনাহগার হবেন না। বাংলাদেশের জমি উসরি নাকি খারাজি, বাংলাদেশের জমির ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলারদের বক্তব্য হলো বাংলাদেশের জমি উসরি জমি। হ্যাঁ, নিশ্চিতভাবে যদি কোনো জমির ব্যাপারে জানা যায় এটি খারাজি জমি, তাহলে সেখানে খারাজের বিধান প্রযোজ্য হবে। একটু যুক্ত করি, ইন্ডিয়া ফিক একাডেমির এক্ষেত্রে যে সিদ্ধান্ত সেটি হলো, মূল হলো উসর হওয়া। উসর থেকে বের হয়ে খারাজিতে যেতে হলে সুনির্দিষ্ট দলিল প্রমাণ লাগবে। এই জন্য ওলামায়ে কেরামের মতামত হলো, বাংলাদেশের শীর্ষ আলেমদের মতামত এটাই, যে আমাদের জমির দলিলগুলোতে যদি কোনো প্রকার অমুসলিম না থাকে, যতটুকু ডকুমেন্টস পাওয়া যায়, তাহলে সেগুলোকে বাই ডিফল্ট উসর বিবেচনা করা হবে। একটি প্রশ্ন এসেছে যে ফিসাবিল্লাহতে কি বন্দি মুক্তি অন্তর্ভুক্ত হবে কিনা। আমরা ফিসাবিল্লাহ নিয়ে আলোচনা করেছি এবং এক্ষেত্রে যে ফিক কমিটির সিদ্ধান্ত সেগুলো আমরা আলোচনা করেছি। দাস বা মুক্তির খাতে বর্তমানে বিভিন্ন জেলখানায় মুসলিমরা বন্দি অবস্থায় আছেন, তাদেরকে আমরা দাস মুক্তির খাত হিসাবে বিবেচনা করতে পারবো কিনা, এই বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত আছে। তো আমরা যে মতামতটি উল্লেখ করেছি যে এই খাত এখন আর নেই, এটা বাইতুল জাকাতের সিদ্ধান্ত। বাইতুল জাকাত হলো কুয়েতের জাকাত বিষয়ক আন্তর্জাতিক শরিয়া বোর্ডের যে সিদ্ধান্ত সেটি। আরেকটি প্রশ্ন এসেছে, অনেক ফসল আছে যেগুলো আসলে ওজন করা হয় না, মাপা হয় না, সেক্ষেত্রে আমরা সেগুলো পরিমাপ কীভাবে করব। আসলে ফসলের ক্ষেত্রে আমরা বলেছি যে ফসল আপনার যে কোনো পরিমাণে হোক সেটি জাকাত দিয়ে দেওয়াটাই সতর্কতা। হ্যাঁ, এখানে এই 5 ফসলের একটি পরিমাপের কথা আছে, সেটিও বিভিন্ন শরিয়া বোর্ডের মধ্যে বলা আছে, সিদ্ধান্ত দেওয়া আছে। তো সেটি যদি কেউ অনুসরণ করতে চান তাহলে সেক্ষেত্রে ওই এলাকাতে যে এলাকায় শাক লাউ আছে সেগুলো আসলে এই একত্রিত করলে ব্যবসায়ীরা আসলে এটা যদি আপনি পাইকারি দরে বিক্রি করতে চান তাহলে সেগুলো আসলে কী ধরনের কীভাবে মূল্য বের করা হয়, কী ধরনের মাপ দিয়ে মূল্য বের করা হয়, সেটি সেখান থেকে জিজ্ঞেস করে বা জানার সুযোগ হতে পারে। আমাদের হাতে আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো প্রশ্নের উত্তরই আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে দেওয়ার জন্য। কিছু কিছু উত্তর সংক্ষিপ্ত দিয়েছে কারণ এগুলো মূল আলোচনায় এসে গিয়েছে। আমি আমার সাথে যারা আজকে এই সেশনে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে এই সেশন প্যানেলটি এখানেই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান।